This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গাহে সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। ক্রিস্টোফ নিউম্যান কোনোদিন এখানে আসেননি, কোনোদিন বাংলা কবিতা পড়েননি, কিন্তু ক্রিস্টোফ নিউম্যান মানুষের মানে বুঝতেন। আপনি কি ক্রিস্টোফ নিউম্যানকে চেনেন? পূর্ব জার্মানির সৈন্য ক্রিস্টোফ নিউম্যান। 1961 সালে ভাগ হয়ে গেল জার্মানি। বার্লিন শহরের মাঝখানে বসে গেল কাঁটাতার। 1961 সালের 13 জুন, তখন ডিউটিতে ছিলেন নিউম্যান। একটা বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে এসেছিল কাঁটাতারের সামনে। কাঁটাতারের এপারে ছেলেটা পশ্চিম জার্মানির মাটিতে, আর ওপারে নিউম্যান পূর্ব জার্মানির সৈন্য। রাতে দেশভাগের শিকার ছেলেটা, তাকে ফেলে এগিয়ে গিয়েছিল তার পরিবার আর ছেলেটার মাঝে তখন কাঁটাতার আর নিউম্যান। কাঁটাতার ফাঁক করে ছেলেটিকে রাস্তা করে দিয়েছিলেন। বাচ্চাটিকে কাঁটাতার পার করিয়েছিলেন নিউম্যান। কাজটা করতে গিয়ে ধরাও পড়ে গিয়েছিলেন। কাঁটাতার বসে যাওয়ার পর পারাপার বন্ধ। পূর্ব জার্মানির সরকারের সেই নির্দেশ মানেননি ক্রিস্টোফ নিউম্যান। নিউম্যান দুনিয়ার কাছে উদাহরণ হিসেবে থেকে যান, কারণ নিউম্যান মনে করেছিলেন মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। একটা বাচ্চা ছেলে আচমকা দেশভাগে যে পেছনে থেকে গেছিল। কারা দেশভাগ করেছিল? রাজনীতিকরা। রাজনীতি পরিবার আর ওই বাচ্চাটার মাঝখানে কাঁটাতারের বেড়া দিয়ে দিয়েছিল, আর সেই কাঁটাতার ডিঙিয়ে তাকে পরিবারের কাছে ফিরতে সাহায্য করেছিলেন ওই ক্রিস্টোফ নিউম্যান। সেই অপরাধে, হ্যাঁ, এটা তো অপরাধ। সেনাবাহিনীর চোখে অপরাধীই ছিলেন নিউম্যান, তাই তার প্রাণদণ্ড হয়েছিল। কিন্তু নিউম্যান সবার ওপর তো মানুষকে গুরুত্ব দিয়েছিলেন, মানবতাকে গুরুত্ব দিয়েছিলেন, আর সেটা তো কেউ অস্বীকার করতে পারবেন না। মানবতা তো এরকমই থাকে, সে কখনো অস্বীকার করা যায় না। 9 নভেম্বর 1989 ওই বার্লিন ওয়ালটা ভেঙে দেওয়া হয়েছিল। দুই জার্মানি আবার এক হয়ে গেছিল, কিন্তু নিউম্যান আর ওই বাচ্চা ছেলেটার কথা, সেটাও কিন্তু থেকে গেছে। দুনিয়ার নানা প্রান্তের মানুষ আজও ওই মানবতার কথা উঠলে না ক্রিস্টোফ নিউম্যানকে স্মরণ করেন, তার কথা বলেন। কাঁটাতার ডিঙিয়ে যেতে ওই বাচ্চা ছেলেটাকে সাহায্য করার মুহূর্তে নিউম্যানের ওই ফিতু চাহনিটা দেখেছেন? একদিকে মানবতা আর একদিকে ভয়, একদম আইকনিক ছবি হয়ে গেছে। আর সেই ঐতিহাসিক দলিল হয়ে গেছে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগের রাতে তার লিখে যাওয়া অল্প কয়েকটা শব্দ। ক্রিস্টোফ একটা চিঠিতে লিখে গেছিলেন, আমি জানি হিংসার শিকার এক নিষ্পাপ শিশুকে বাঁচাতে গিয়ে আমার প্রাণ গেলেও মানবতা বেঁচে থাকবে, কিন্তু এটাও জানি রাজনীতিকদের পৃথিবীতে মানবতাই সবচেয়ে বড় পাপ। বিশ্বের 70টা দেশে জানেন তো এই মানবিক সৈন্যের মূর্তি আছে। গোটা বিশ্বে সব মিলিয়ে প্রায় 317টা রাস্তা তার নামে নামকরণ করা হয়েছে। ক্রিস্টোফ নিউম্যান কোনোদিন বাংলায় আসেননি, চন্দননগর, তার তো প্রশ্নই ওঠে না। তবে পূর্ব জার্মানির ওই ক্রিস্টোফ নিউম্যান শুনলে হয়তো কষ্ট পেতেন যে ওই যে মানবতাকে তিনি 13 জুন 1961 সালে রক্ষা করেছিলেন, যার জন্য জীবন দিয়েছিলেন, সেই মানবতাই চন্দননগরে খুন হয়ে গেছে। এই পর্যন্ত শুনে যেন ভাববেন না যে মানবতা এই যাবৎকাল বহাল তবিয়তে ছিল, তাকে অত্যন্ত আদর যত্ন করে বাঁচিয়ে রাখা হয়েছিল বা তোয়াজ করা হয়েছিল। এসব কথা বলে না ওই কলকাতা ময়দানের ঘোড়াগুলো হয়তো অবাক চোখে ওই ধর্ণা তলার দিকে তাকিয়ে থাকবে, হয়তো বলে উঠতে পারে যে দেখুন ওখানে তাহলে কারা ধর্ণায় বসে আছে? আমরা তো শুনেছিলাম ওখানে মানবতা ধর্ণায় বসেছে। তাই বলছি, ধরে নিন মানবতা ভেন্টিলেশনে ছিল। কাল ওই চন্দননগরে তার
নলগুলো খুলে নেওয়া হয়েছে। এখানে একটা ওখানে সিভিক মোতায়েন নেই, আপনি বলুন আমাকে, আপনার এখানে কেন একটা সিভিক মোতায়েন নেই? বলবেন তো, বলুন, কোনো জবাব নেই কেন? কি হলো, আপনি চলে আসছেন কেন? কোনো জবাব নেই কেন? আপনি বলুন কেন এখানে সিভিক নেই? বলুন, আপনি চলে আসছেন কেন? বলুন, 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 চলে যেতে পারেন না, আপনি যেতে পারেন না, আপনি যেতে পারেন না, প্রতিবাদী হোক বা প্রতিরোধকারী, আইনের ঊর্ধ্বে কেউ তো নন, কিন্তু আইন সেও তো সবার জন্য সমান। সিভিক এখানে মোতায়েন ছিল, প্রত্যেকটা হসপিটালে সিভিক আছে, আপনার এখানে হসপিটালে সিভিক আছে। হাসপাতালে পুলিশ পৌঁছেছে, কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই ঘটেছে এক অনভিপ্রেত ঘটনা, যে ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সহিষ্ণুতা এবং উর্দির প্রতি সম্মান দুই কমেছে হু হু করে। কি ঘটেছিল চন্দননগর হাসপাতালে? ভদ্রেশ্বর স্টেশন রোডে সুপ্রিয় সাঁতরা ও গৌতম দাসের বচসা হয়। মোটর ভ্যান নিয়ে আসছিলেন 28 বছরের সুপ্রিয় সাঁতরা। ভ্যানের ধাক্কায় রাস্তায় পড়ে যান গৌতম। ভ্যানের চালক সুপ্রিয়র সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বচসা চরমে ওঠায় সুপ্রিয় কিছু দিয়ে আঘাত করে বসেন গৌতমকে। গৌতমের চোট লাগার পরেই সুপ্রিয় নিজে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর গৌতমকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতালে অপেক্ষারত গৌতমের পরিবার চড়াও হয় সুপ্রিয়র ওপর। বারবার ক্ষমা প্রার্থনা এবং অনুশোচনা জানালেও থামেনি মারধর। হাসপাতালেই পিটিয়ে মেরে ফেলা হয় ভ্যান চালক সুপ্রিয়কে। একজন যুবককে পিটিয়ে মেরে ফেলা হলো, তাও হাসপাতাল চত্বরে। স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকায় প্রশ্ন থাকছেই, হাসপাতালে কেন নিরাপত্তার ব্যবস্থা নেই? এই দাবিতে মৃতের পরিবার বিক্ষোভে ফেটে পড়ে। আমাদের সুপার বহুবার অ্যাপ্লাই করছে, এটা আমাদের দপ্তরেরও ডিমান্ড, এখানে থাকা উচিত, একটা সিকিউরিটি গার্ড এখানে থাকা উচিত, সিভিক হোক, এখানে ওয়ান্টেড মধ্যে কনস্টেবল যে কোনো দেওয়া উচিত, কিন্তু সেগুলো আমরা পাই না। বুঝলেন ঘটনাটা? প্রথমে রাস্তায় দুজন মানুষের মধ্যে ঝগড়াঝাটি, তারপর একজনের মাথায় আরেকজন লোহার রড দিয়ে আঘাত করলো, আর তারপর যখন দেখলো সে আহত হয়েছে তখন হয়তো তার হুঁশ ফিরল। ওই হিট অফ দ্য মোমেন্ট আঘাত হয়ে গেছে। তাই জন্য যখন সে বুঝেছিল যে কোথাও গিয়ে আহত হয়েছে, সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হাসপাতালে ছুটেছিল। সেখানে তো তার কাজটা সে করেছিল, আর সেই হাসপাতালের চৌহদ্দিতেই আক্রমণকারীকে নাকি পিটিয়ে মেরে ফেলা হয়েছে। সেই অভিযোগতে তুলেছে ওই যে মারা গেছেন তার পরিবার। অভিযোগের আঙুল ওই আহতর পরিবারের বিরুদ্ধে, যাকে রেস্কিউ করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এই সমস্ত কথাগুলো আমি এক নিঃশ্বাসে বলে গেলাম, মানেই তো ঘটনাটা এক নিমেষে ঘটে যায়নি, অনেক সময় ধরে। প্রথমে রাস্তায় দুজন মানুষের মধ্যে ঝগড়া হলো, সেখানে একজন অন্যজনকে মারলেন, তারপর তাকে নিয়ে হাসপাতালে গেলেন। এই পর্যন্ত শোনার পর ভাবুন তো, যিনি আক্রমণকারী তিনি তো অপরাধী, এটা নিয়ে কোনো সংশয় নেই। আইনের চোখে তিনি অবশ্যই অপরাধী। তিনি যতই আহতকে হাসপাতালে নিয়ে যান, তার দোষ মাফ হয় কি? কিন্তু এখানেই তো কোথাও গিয়ে আমরা গাফিলতি নাম্বার 1টা খুঁজে পাচ্ছি। একজন মানুষ যার বিরুদ্ধে আরেকজনের মাথার লক্ষ্য করে লোহার ওই রড চালানোর অভিযোগ, তিনি হাসপাতালে গেলেন, অথচ পুলিশ কোনো খবর পেল না, কোনো অভিযোগ দায়ের হলো না। কেন? নিয়ম তো সেরকমই আছে। যদি এই রকম কোনো ঘটনা ঘটে, হাসপাতালে নিয়ে এলে সবার আগে পুলিশের কাছে অভিযোগ জানাতে হবে। পুলিশ না আসা অবধি কিচ্ছু করা যায় না। এই চন্দননগর হাসপাতালের তরফে পুলিশকে কিছু জানানো হয়েছিল কি না, এই প্রশ্নগুলো যেমন উঠছে, তেমনই প্রশ্ন উঠছে যে জানানো যদি হয়ে থাকে তাহলে সেখানে পৌঁছলো না কেন পুলিশ? দেখুন, আইনের চোখে যতই একজন অপরাধী হন, তাকে শাস্তি দেওয়ার ক্ষমতা কি আইন ওই আক্রান্তের পরিবারকে দিয়েছে? এই প্রশ্নটাও কিন্তু উঠছে, জানেন তো। আর এখানেই আমাদের প্রশ্ন নম্বর 2, হাসপাতাল চত্বরে নিয়মমাফিক তো পুলিশি পাহারা থাকার কথা, পুলিশি চৌকি বা পুলিশের ফাঁড়ি না থাকুক, অন্তত পুলিশ কর্মী মোতায়েন থাকার কথা। না হলে মানুষ কার কাছে যাবে? হাসপাতাল কর্তৃপক্ষই বা কার কাছে জানাবে? খোঁজ নিয়ে কি দেখলাম জানেন, ওই চন্দননগর হাসপাতালের এমার্জেন্সির বাইরে কখনো সখনো, ঠিকই শুনেছেন, কখনো সখনো 2জন সিভিক পুলিশ থাকেন। কোনো গণ্ডগোল হলে ঢাল নেই, তরোয়াল নেই যাদের,
সেই নিধিরাম সিভিকদের দায় পরিস্থিতি সামলে দেওয়া। অবশ্য সিভিককেই বা কী করে নিধিরাম বলি, রাস্তাঘাটে ট্রাফিক আইন কে মানছে না সেটা তো দেখার দায়িত্ব এখন সব সিভিকদের ওপর। পুলিশকর্মীরা সিভিককে দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন আর কি। কিন্তু তারা কি জানেন 2023 মার্চে হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছিল অপরাধীকে ধরার ব্যাপারে বা অপরাধের তদন্তে ওই সিভিককে ব্যবহার করা যাবে না। সিভিক রাস্তায় ট্রাফিক পুলিশের কাজে সাহায্য করতে পারেন, পার্কিংয়ে সাহায্য করতে পারেন, কিন্তু কোনো সিভিক তার পক্ষে তো ওই ফাইন টাইন করা, গাড়ির কাগজপত্র দেখতে চাওয়া, এগুলো কোনো কিছুর কোনো আইনি অধিকারই নেই। অথচ সেই সিভিককেই তো দেখি সর্বঘটে কাঁঠালি কলার মতো ট্রিট করা হচ্ছে। তাই তাদের হাসপাতালে ডিউটি পড়ে শুনে অবাক হয়নি। হাসপাতালে নজরদারির কাজে সিভিক তাদের ব্যবহার করা যেতে পারে, কিন্তু আইন শৃঙ্খলার অবনতি যদি হয়, কোনো অপরাধীকে যদি তৎক্ষণাৎ ধরতে হয় বা তদন্তের ক্ষেত্রে যদি ওই মুহূর্তে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তাহলে সিভিক কী করবে? কিচ্ছু করার নেই। এবং সবথেকে বড় কথা, ওই ঘটনা ঘটার সময় যখন ওই আহতের পরিবার অভিযুক্তকে পিটিয়ে মেরে ফেলছে, যে অভিযোগ এসছে আর কি, তখনও তো ওই সিভিক বা অন্য কেউ ছিল বলে তো শোনা যায়নি। তাই ওই নিহতের পরিবার চন্দননগর থানার সাব ইন্সপেক্টর প্রসেনজিৎ কর্মকারকে দেখে যখন প্রশ্ন করছিলেন, আপনারা কোথায় ছিলেন, কেন একজনকে পিটিয়ে ফেলতে দিলেন, তখন মনে হচ্ছিল এই প্রশ্নগুলো তো আমরাও আরেকবার না হয় করি। ইংরেজিতে একটা কথা আছে না, অ্যান আই ফর অ্যান আই মেক্স দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড। চোখের বদলে চোখ এই নিয়ে নেওয়ার, মানে চোখের বদলে চোখ নিয়ে নেওয়ার অভ্যেসটা যদি হয়ে যায় না, তাহলে গোটা পৃথিবীটাই একদিন অন্ধ হয়ে যাবে। কথাগুলো কি আমরা ভুলে গেলাম নাকি আমাদের ভুলিয়ে দেওয়া হলো? হিংসা, ভোট পরবর্তী বা পূর্ববর্তী এই সন্ত্রাস বা বদলা, যেভাবে দেখবেন আর কি, বদল নয় বদলা চাই, এটাই তো এখন শেষতম স্লোগান শুনেছি আমরা। ফলে এগুলোর এই বদলা ফদলা এই ধরনের শব্দগুলোর গুরুত্ব এত বেশি হয়ে গেছে না, হয়তো চোখের বদলে চোখ নেওয়াটাই তাই কারুর কাছে রুটিন মাফিক লাগছে। আর চোখের বদলে চোখ গেলে যা হওয়ার কথা সেটাই হয়ে গেছে। মানে সবাই অন্ধ হয়ে গেছে বলেই কি এই পুলিশ প্রশাসনও কিচ্ছু দেখতে পাচ্ছে না? কেউ চোখে দেখতে পেল না বলেই কি চন্দননগরে অতগুলো কাণ্ড ঘটে গেল? আপনি যেতে পারেন না, আপনি যেতে পারেন না, আপনি তো এখানে সিভিক থাকে, ওই পুলিশের ডিউটি ছিল, আপনি ওখানে থাকুন। প্রশ্ন অনেক, উত্তর নেই। কি অসহায়তা, অদ্ভুত লাগছিল দেখতে, জানেন তো। ভাবছিলাম যে ওই কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে নাকি 1000 ঢাকঢোল পেটাতে হতো। এই চন্দননগরে পুলিশের ঘুম ভাঙাতে নিহতের পরিবার তো শুধু চিৎকার করে কয়েকটা প্রশ্ন করছে। এই প্রশ্নগুলো আমরা আরেকবার চেপে রাখতে পারছি না, জানেন তো, শোনাতে হচ্ছে আপনাদের। কারণ প্রশ্নগুলো তো শুধু চন্দননগর থানার ঘুম ভাঙাতে করা হচ্ছে না, করা হচ্ছে সিস্টেমটার ঘুম ভাঙাতে। এই চন্দননগর হাসপাতালে পুলিশের ক্যাম্প বসেছে, আলটিমেটলি জানেন তো, ক্যাম্প বসেছে, অর্থাৎ সিস্টেমের ঘুম ভেঙেছে। কিন্তু যে সিস্টেমের মধ্যে আছি আমি, আপনি, যে সিস্টেমের মধ্যে আছেন ওই মেঘনাদ মণ্ডল, সেই মেঘনাদ মণ্ডল যিনি দুদিন আগে রানীগঞ্জের রাস্তায় 7 জন সশস্ত্র ডাকাতের বিরুদ্ধে একা লড়েছিলেন। ওই জামুরিয়ার পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর মেঘনাদ, আপনি, আমি, আমরা সবাই যখন সিস্টেমেরই অংশ, তখন ওই সিস্টেমকে প্রশ্ন করাটাও তো আমাদের পবিত্র কর্তব্য। যে পবিত্র কর্তব্যের খাতিরে আরও কয়েকটা কথা, আরও কিছু প্রশ্ন নয় করেই ফেলি। সেই কথাগুলোই বলি, যে কথাগুলো না বললেই নয়।